সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের এই সেশনে। ফিফথ ইয়ার স্টুডেন্টদের খুব ফ্রিকোয়েন্ট কোশ্চেন, ফিফথ ইয়ারে কীভাবে পড়ব। আজকে আমরা আসলে আলোচনা করতে চাই ফিফথ ইয়ারে তোমাদের কীভাবে পড়া উচিত। বিকজ ফিফথ ইয়ার স্টুডেন্টদের সবচেয়ে বড় প্রবলেম যে জায়গাটাতে হয়, যেহেতু তাদের রেগুলার বেসিসে আগের মতো আইটেম হয় না এবং মোটামুটি দিনে 2 বেলা ওয়ার্ডে যেতে হয়, কখন কোনটা কিভাবে পড়বে, কিভাবে সিলেবাস কভার করবে সেই ব্যাপারে আসলে তারা একটু কনফিউজড থাকে। এইটা নিয়ে একটা সামগ্রিক আলোচনা আমি এখানে চেষ্টা করব যে ফিফথ ইয়ারে কোন মেথডে তোমাদের আগানো উচিত। সো শুরু করা যাক। সো প্রথম কথা হচ্ছে, তুমি যখন ফিফথ ইয়ারে পড়ো তোমাকে তখন কি কি সাবজেক্ট পড়তে হয়? তোমাকে পড়তে হয় মেডিসিন, তোমাকে পড়তে হয় সার্জারি, তোমাকে পড়তে হয় গাইনি অ্যান্ড অপস, সংক্ষেপে লিখলাম গাইনি অ্যান্ড অপস। তবে 3টা সাবজেক্ট মানে আসলে 3টা সাবজেক্ট না, এখানে আরও অনেক কিছু আছে। মেডিসিনের মধ্যে তোমাকে পেডি পড়তে হবে, পেডিয়াট্রিক্স পড়তে হবে। মেডিসিনের মধ্যে তোমার ইন্টারনাল মেডিসিন বলি বা জেনুইন আমরা যেগুলো বলি মেডিসিনই বলি এটাকে, বাট তোমাকে এখানে পেডিয়াট্রিক্স পড়তে হচ্ছে। আবার এখানে অনেকগুলো ব্রাঞ্চ আছে, যেমন ডার্মাটোলজি, সাইকিয়াট্রি, এগুলোও পড়তে হয়। সেটা মাথায় রাখো, সাইকিয়াট্রি, ডার্মাটোলজি। তবে এগুলো সবগুলাই আসলে দিন শেষে ইন্টারনাল মেডিসিনের মধ্যে আলোচনা হয়, বাট পেডিটা তোমাকে আলাদা করে পড়তে হবে। তাহলে দেখো মেডিসিন মানে শুধু মেডিসিন না, আবার এখানে আলাদা করে আরও অনেক কিছু শিখতে হবে। তোমাকে এক্স রে শিখতে হবে, তোমাকে ইসিজি শিখতে হবে, এগুলো তোমার আসলে অনেক কিছু হয়ে গেলো, তাই না মেডিসিনের মধ্যে। আবার সার্জারিতে আসো, সার্জারি মানে শুধু সার্জারি না, সার্জারি মানে আরও অনেক কিছু। সার্জারির মধ্যে তোমার কি কি আছে? একটা হচ্ছে জেনারেল সার্জারি, একটা হলো জেনারেল সার্জারি, এরপর তোমার আছে অ্যালাইড, অর্থোপেডিক্স, তারপরে কি আই, ইএনটি। তাহলে আই, ইএনটি, অর্থোপেডিক্স এগুলো পড়তে হচ্ছে। তারপরে তোমার নিউরো সার্জারি আছে, তারপরে তোমার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি আছে, তারপরে তোমার পেডিয়াট্রিক সার্জারি, পেডিয়াট্রিক সার্জারি আছে। তাহলে দেখো শুধু সার্জারি বলতে সবাই জেনারেল সার্জারিটা বুঝে, বিকজ এটারই ওয়ার্ড হয়, এগুলোর ওয়ার্ড হয়, তবে এটাতে যে পরিমাণ ফোকাস দেওয়া হয় ততটা ফোকাস শুরুর দিকে স্টুডেন্টরা দেয় না আসলে। বা দেখা যাচ্ছে প্লাস্টিক সার্জারিতে হয়তো বা টোটাল 7 দিনের প্লেসমেন্ট থাকতে পারে, বা হয়তো বা নিউরো সার্জারিতে প্লেসমেন্ট হয়তো বা 7 দিন থাকতে পারে। সো খুব অল্প সময়ে থাকে, কিন্তু তোমাকে আসলে এগুলো সব তোমার সিলেবাসে আছে। এবং ফাইনালি তোমার থাকবে গাইনি অ্যান্ড অপস। গাইনি অপসের মধ্যে গাইনি অপসই আছে, এখানে আর আলাদা করে আর কিছু নাই। তাহলে তুমি দেখো 3টা সাবজেক্ট, কিন্তু 3টা সাবজেক্টই অনেক বড়। ইনফ্যাক্ট সব মিলে হিসাব করলে আমার কাছে মনে হয় গাইনি অপসই সবচেয়ে ছোট পার্ট। বাট ফাইনাল ইয়ারে তোমার আসলে অনেক কিছু পড়তে হবে, বাট ইউ উইল গেট মোর অর লেস 1 ইয়ার। তুমি অ্যাকচুয়ালি সব মিলে 1 বছরের মতো সময় পাবা, একটু কম বেশি প্লাস মাইনাস 1-2 মাস হতে পারে, সেটা বিভিন্নভাবে খরচ হয়ে যাবে। তুমি একটা রাফ অ্যাজাম্পশন ধরো তোমার 1 বছরের তুমি আসলে একটা টাইম পাচ্ছ। সো এখন কথা হলো যে কিভাবে এই মোমেন্টে অ্যাপ্রোচ নেওয়া উচিত। ফাইনাল ইয়ারের ক্ষেত্রে আমার কথাবার্তা কয়েকটা পয়েন্ট আছে। নাম্বার 1 পয়েন্ট, তোমাকে অবশ্যই ফাইনাল প্রফ পাস করতে হবে। এইখানে ফাইনাল প্রফে সাপ্লি খাবো, সাপ্লি খেয়ে আরেকবার দিব, এই হিসাব আর তোমার ফার্স্ট প্রফ সেকেন্ড প্রফে সাপ্লি খাওয়ার হিসাব কখনোই সেম না। বিকজ তুমি যদি ফাইনাল প্রফে কোনোভাবে সাপ্লি খাও, প্রবলেম যেটা হবে, তুমি ইন্টার্নশিপ করবা 6 মাস পর। এই 6 মাস তোমার বন্ধুবান্ধব ইন্টার্নি করতেছে, নামের পাশে ডাক্তার বসায় ফেলছে, তুমি বসাইতে পারো নাই। ডাক্তারি জীবনে এর থেকে কষ্টদায়ক আর কোনো ইভেন্ট হওয়া সম্ভব না। তুমি পোস্ট গ্রাজুয়েশন একবারে দিতে পারো নাই, মাল্টিপল টাইমস অ্যাটেম্প নেওয়া লাগছে, এগুলোর কষ্ট এক জিনিস, এই কষ্টের কোনো তুলনা হয় না, আনবিয়ারেবল লেভেলের কষ্ট। সো কোনোভাবেই ফাইনাল ইয়ারে যেন সাপ্লি না আসে, সেটার জন্য ম্যাক্সিমাম এফোর্ট দিয়ে নিতে হবে। কোনোভাবে অ্যাক্সিডেন্টালি সাপ্লি আসতেই পারে, কিন্তু
সাপ্লিটা যেন না আসে সেই জন্য আমাদের আসলে ফোকাস থাকতে হবে। সো এইটাকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট রাখতে হবে। এখানে একটা জিনিস বলি, তুমি যখন অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি বা ফার্মাপ্যাথোমেট্রি এগুলো পড়তেছিলা, এটা পড়ার সময় ওই টাইমটাই। তুমি যদি এখন মনে করো তুমি ফাইনাল ইয়ারে উঠছো, তুমি মেডিসিন, সার্জারি, গাইনি তিনটার যে কোনো একটা লাইনে যাবা, আইদার মেডিসিনে যাবা বা সার্জারিতে যাবা বা গাইনিতে যাবা। এখানে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখন তুমি যে মেডিসিন পড়তেছো বা যে সার্জারি পড়তেছো বা যে গাইনি পড়তেছো, এটা জাস্ট এন্ট্রি লেভেল পড়ালেখা, জাস্ট এন্ট্রি লেভেল। যেমন তুমি যদি ইন্টারনাল মেডিসিন, যেমন আমি ইন্টারনাল মেডিসিনে ক্যারিয়ার করতেছি এখন পর্যন্ত, ইন্টারনাল মেডিসিনের ক্ষেত্রে আমার কথা কি জানো, এমবিবিএস লেভেলে আমি ইন্টারনাল মেডিসিনের টোটাল সিলেবাস যদি হিসাব করি, আমার মতে ইট ইজ লেস দ্যান 10%। পুরা আমি যদি পুরা হিসাব করি, মেডিসিনের হিসাব করি 10%। পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে এসে যখন আমি পড়ালেখা শুরু করছি, যখন আমি এমআরসিপির জন্য পড়ছি, আমার কাছে মনে হয়েছে যে এটা একটা মহাসাগর, এটা হচ্ছে এক গ্লাস পানি, জাস্ট আসলে এরকম। আমি এমআরসিপির জন্য মেবি 2-3 হাজারের উপরে টপিকস পড়ছি বা আরও বেশি হবে, বাট এমবিবিএসের জন্য এত কিছু দরকার নেই। এমবিবিএসের সিলেবাস ছোট। তা তুমি যদি এভাবে চিন্তা করো যে তুমি সার্জারিতে যাবা, সার্জারির ক্ষেত্রেও সেম কথা। দেখো এমবিবিএস লেভেলে তোমার সিলেবাস টোটাল ওই সাবজেক্টের 10% অথবা কম। অ্যাকচুয়ালি এমবিবিএসের সিলেবাস কী চায়, এমবিবিএসের সিলেবাস যেটা চায়, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি বলতেছি, সেটা হচ্ছে তুমি যেন খুব ভালো মতো ইন্টার্নশিপ করতে পারো। বেসিক্যালি তুমি ইন্টার্ন থাকা অবস্থায় হসপিটালে যেই পেশেন্টগুলো পাবা তার 90% যেন খুব ভালো করে তুমি ডিল করতে পারো, সেই নলেজটাই তোমাকে দেওয়া হবে। তার এখন একটু আগে বললাম যে টোটাল মেডিসিনের 10%, আবার বলতেছি হসপিটালের পেশেন্টের 90%। উত্তর হচ্ছে রেয়ার পেশেন্ট তো তুমি সহসাই পাবা না, রেয়ার পেশেন্ট সবসময় পাওয়া যায় না, কমন কিছু পেশেন্টই সবচেয়ে বেশি এসে থাকে। যেই কমন পেশেন্ট সবচেয়ে বেশি আসে সেই কমন নলেজটাই এমবিবিএস লেভেলে দেওয়া হয়। সো ফাইনাল ইয়ারে তুমি যে সার্জারি পড়বা, মেডিসিন পড়বা বা গাইনি পড়বা, এটা আসলে তোমার ওই সাবজেক্টের ফুল সিলেবাসকে কোনো দিন কভার করবে না, এটা একটা লিমিটেড সিলেবাস। এবং তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে সবার আগে এই লিমিটেড সিলেবাসটা তুমি শেষ করবা। এখন তুমি যদি মনে করো আমি ফাইনাল ইয়ারে ডেভিডসন পড়ে শেষ করে ফেলবো, ফাইনাল ইয়ারে বিলিয়ন লাভের A to Z পড়ে শেষ করে ফেলবো, বা তুমি গাইনির দত্তর বইটার A to Z শেষ করে ফেলবা, দিস ইজ নট প্র্যাকটিক্যাল। এবং এটা তোমার সিলেবাস তোমার থেকে এক্সপেক্টও করে না, তোমার কারিকুলামও তোমার থেকে এটা এক্সপেক্ট করে না। তোমার ফাইনাল ইয়ারে তোমার উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে তোমার কারিকুলামে যা আছে, তোমার সিলেবাসে যা আছে, তুমি এইটাই খুব ভালো করে শেখো। বিকজ তুমি যদি তোমার কারিকুলাম বা সিলেবাসের অংশটা খুব ভালো করে শিখতে পারো, তুমি হসপিটালের 90% কেস ডিল করতে পারবা। যত রকম পেশেন্ট আসে ঘুরে ফিরে এই পেশেন্টের সংখ্যাটাই বেশি, মোর দ্যান 90%। বাকি 10%-এর জন্য স্পেশালিস্ট দরকার আছে, এখানেও স্পেশালিস্ট দরকার আছে, সেগুলো পড়ার হিসাব। বাট তোমার প্রাইমারি লেভেল জাস্ট মনে রাখবা, ফাইনাল ইয়ারে তুমি যা পড়তেছো দিস ইজ জাস্ট আ বিগিনিং। বাট এই বিগিনিংটা অনেক, তাই না? আচ্ছা, তাহলে এই জায়গাটাতে তোমার যে উদ্দেশ্য হবে সেটা হচ্ছে তোমার যে এমবিবিএস সিলেবাস, বা তোমার যে এমবিবিএস সিলেবাস না বলে কারিকুলাম বলি, সেই কারিকুলামটাকে খুব ভালো করে ফলো করা উচিত তোমার যদি এখন তুমি চিন্তা করো যে তোমার ডেভিডসনে কার্ডিওলজিতে সাপোজ মনে করো 70টা টপিক আছে, তোমার কারিকুলাম তোমার কাছে চাই 10টা টপিক, তোমার তো 70টা টপিক পড়া তোমার জন্য এই মুহূর্তে নেসেসারি না এবং এটা প্র্যাকটিক্যালও না। তোমার দরকার যদি 10টা টপিক থাকে, ওই 10টা টপিক খুব ভালো করে শেখা উচিত। সো এমবিবিএস কারিকুলাম তোমার থেকে যেটা চাই, তোমার আসলে এই মুহূর্তে সেটা শেখা উচিত। তুমি যদি এখন মনে করো যে ভাইয়া আমি ইন্টার্নশিপের পরপরই সাথে সাথে এফসিপিএস করতে চাই, সাথে সাথে এমআরসিপি করতে চাই, আমি কোনো ল্যাব করতে চাই না, দেরি করতে চাই না, পোস্ট গ্র্যাজুয়েশনের পড়ালেখা এমবিবিএস পাস করার পরে শুরু করবা। সহজ কথা, এমবিবিএস চলাকালীন সময় পোস্ট গ্র্যাজুয়েশনের পড়ার মেন্টালিটিটা আমি পার্সোনালভাবে বলছি, এটা আমি ডিসকারেজ করি। আমি এই কারণে ডিসকারেজ করি, আমি এই রাস্তায় যাইতে চাইছি এবং আমার কাছে মনে হয়েছে এটা ঠিক না, এটা ভুল। নিজের রিয়েলাইজেশন থেকে আমি এটা বলছি, তোমার এখন উচিত এমবিবিএস কারিকুলামটাকে খুব ভালো করে শেখা। সো কীভাবে তোমার আগানো উচিত, আগানোর জন্য তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে,
তোমার যেই পুরো এমবিবিএস মেডিসিন সার্জারি গাইনি যত বড় সিলেবাস, এটা 1 মাস বা 2 মাসের পড়া না। সাপোজ পুরো মেডিসিনের কথা চিন্তা করো, দেখো আমি বলতেছি খুব অল্প টোটালের সাপেক্ষে, কিন্তু এমনিতে কিন্তু কম না সিলেবাসটা। তুমি যদি শুধু মেডিসিনের দিকে তাকাও, জাস্ট মেডিসিন, পুরো মেডিসিনটা পড়তে তোমার কারিকুলামে যতটুকু আছে, ইট উইল টেক মোর দ্যান 3 or 4 months, 3 থেকে 4 মাসের বেশি সময় এটা রিকোয়ার করে শেখার জন্য। সার্জারির ক্ষেত্রেও সেম, গাইনির ক্ষেত্রেও সেম। কিন্তু তোমাদের ওয়ার্ড কতক্ষণ হয়, হয়তোবা তুমি মেডিসিন ওয়ার্ড পাচ্ছ 2 মাস, হয়তোবা তুমি সার্জারি ওয়ার্ড পাবা 2 মাস, হয়তোবা তুমি গাইনি ওয়ার্ড পাবা 2 মাস, আবার তোমার বিভিন্ন অ্যালাইড ব্রাঞ্চ আছে, পেডিয়াট্রিক্স আছে, তারপরে IENT অর্থ, এগুলা তোমাদের আছে। এখানেও তুমি দেখবা যে একটা সময় চলে যাচ্ছে। স্টুডেন্টরা করে কি, আচ্ছা 2 মাস মেডিসিন, এই 2 মাস শুধু মেডিসিন পড়বো, 2 মাস সার্জারি, এই 2 মাস শুধু সার্জারি পড়বো। এইভাবে করতে গিয়ে যেটা হয়, তার প্রত্যেক দিন ওয়ার্ড থাকে, সে ওয়ার্ডে যে টপিকসগুলো দেখে বা যেটা পড়ানো হয় শুধু সেটাই বাসায় এসে পড়ে, এর বেশি খুব বেশি আগাইতে পারে না। এবং ফাইনালে দেখা যাচ্ছে হ্যাঁ সে ওয়ার্ডের টপিকসগুলো কম বেশি ভালোই পড়ছে, কিন্তু সিলেবাস তো অনেক বড়। পরীক্ষার আগে বা ব্লক ফাইনালের আগে যখন সে পড়তে যায়, সে দেখে হায় আল্লাহ আমার এত কিছু বাকি আছে, আমি যেগুলো পড়িই নাই। সো ফাইনাল প্রফ এমনিতেই কঠিন, এমনিতেই অনেক প্রেশারটা এই জায়গায় আরও বেশি বেড়ে যায়। তাহলে এখানে প্রেশারটা কীভাবে কমানো যায়, এখানে আসলে প্রপার অ্যাপ্রোচ কী হওয়া উচিত? আমার পার্সোনাল সাজেশন হচ্ছে এখানে অ্যাপ্রোচ হওয়া উচিত এরকম যে তুমি পুরা টপিকটা পুরা ইয়ার ধরে পড়বা। সো হোল ইয়ার ধরে পড়া বলতে আমি কি বোঝাচ্ছি, তুমি প্রতিদিন সার্জারি পড়বা, প্রতিদিন গাইনি পড়বা, প্রতিদিন মেডিসিন পড়বা, কিছু না কিছু তুমি পড়তে থাকবা। এমন না যে এই 2 মাস শুধু মেডিসিন পড়বো, এই 2 মাস শুধু সার্জারি পড়বো, এই 2 মাস শুধু গাইনি পড়বো। এভাবে কখনোই তুমি সিলেবাস কমপ্লিট করতে পারবা না। এবং এখানে আইটেম হয় না, এটা একদিক থেকে সুবিধা, তোমার প্রেশার কম, কিন্তু এটা একটা অসুবিধা, তোমার ডিসিপ্লিন থাকে না। সেলফ ডিসিপ্লিন ধরে রাখা ফাইনাল ইয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সো এটা তোমাকে মোটিভেটেড হয়ে কাজটা করতে হবে যে তুমি রেগুলার বেসিসে 3টা সাবজেক্টে সাইমultaneously পড়তে থাকবা, 2টা টপিক হোক, বাট তোমাকে আসলে ইফোর্ট দিতে হবে। এবং তুমি যদি বলো যে ভাই তাহলে তোমার হাতে কোনো সময় থাকবে না, ফাইনাল ইয়ার এরকমই, ফাইনাল ইয়ারে তুমি খুব বেশি সময় পাবা না, ফাইনাল ইয়ারে তোমার পড়াতেই তোমাকে আসলে ইফোর্ট দিতে হবে। সো এখন তাহলে তোমাকে আসলে পুরো বছর ধরে পড়তে হবে। সো এখন কথা হচ্ছে তোমার হাতে সময় তো কম, ট্রু, তোমার হাতে আসলে সময় কম। তুমি সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত লেকচার করতেছো, তারপরে তোমার হয়তো বা বিকাল 5টা অথবা সন্ধ্যা 7টার সময় তোমার একটা ওয়ার্ড থাকতেছে, হয়তোবা তোমরা অনেকেই টিউশন করো, হয়তোবা 1-2টা টিউশন থাকে, আবার এর মধ্যে একটা সারাদিন ক্লাস করে টায়ার্ড থাকো, তাহলে তোমার একটা ব্রেক লাগে, তোমার একটা রেস্ট লাগে। সো এক হিসাবে তুমি আসলে দেখা যাচ্ছে রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত, এর বেশি আসলে পড়তে পারতেছো না, তাই না? সো প্রত্যেকদিন 3-4 ঘন্টার বেশি পড়ার সময় বের করা এক্সট্রিমলি ডিফিকাল্ট। এবং তখন কি হয়, তোমার এই ক্লাসের পড়া, ওয়ার্ডের পড়া, এইগুলা করতে যেয়ে তোমার সময় চলে যায়। সো সময় ম্যানেজ করা এই জায়গাটাতে এক্সট্রিমলি ডিফিকাল্ট। কিন্তু আমার অনেক বড় সিলেবাস, হাউ আই এম সাপোজ টু কমপ্লিট দ্য সিলেবাস। সো এইখানে আসলে তোমাদেরকে প্র্যাকটিক্যাল হইতে হবে এবং এইখানে তোমাদেরকে টাইমের বেস্ট ইউটিলাইজেশন করতে হবে। সেটা তুমি কিভাবে করবা? আমি এখন এখানে কিছু কথা বলবো, এগুলা আসলে অফিসিয়াল বক্তব্য হওয়া উচিত না, কিন্তু আসলে বলতে হবে। সো প্রথম কথা হচ্ছে তোমার যে সকালবেলা লেকচার টাইম হয়, এই সকালের লেকচারকে তুমি কিভাবে ইউটিলাইজ করবা? তোমাদের প্রত্যেকের মেডিকেলে কোনো না কোনো টিচার থাকে যারা এক্সট্রা অর্ডিনারি ক্লাস নেয়। এক্সট্রা অর্ডিনারি মানে এক্সট্রা অর্ডিনারি, জাস্ট অসাধারণ। এই লেকচারগুলো তুমি যদি খুব ভালো করে করো, এখানে তোমার পড়া ওই টপিকের হয়ে যায়। সো যখন লেকচার হচ্ছে, ওই লেকচারটা খুব ভালো করে করতেছো, এখানে পড়া হয়ে যাচ্ছে, এখানে এমনভাবে মনোযোগ দেওয়া উচিত যে এই পড়াটাই তোমার হয়ে যাবে, এইভাবে তোমার অ্যাপ্রোচটা হইতে হবে। সেকেন্ড কথা হচ্ছে কিছু লেকচার আছে টিপিক্যাল স্লাইড রিডিং, বোরিং ক্লাস, তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে, বা ওরকম আহামরি ক্লাস। কিছু ক্লাস থাকে না যে আসলে ওরকম আপ টু দ্য মার্ক হয় না, এটা রিয়েলিটি। এই ক্লাসের টাইমে পোলাপান কী করে, কোনো রকমে ফোন চালায়, ঘুমায়, নানাভাবে সে টাইমটাকে ওয়েস্ট করে, বা জাস্ট বসে আছে পার্সেন্টেজের জন্য, অ্যাটেন্ডেন্সের জন্য। এই টাইমটাকে ইউটিলাইজ করো। কীভাবে ইউটিলাইজ করবা? সাপোজ লেকচার হচ্ছে মেডিসিনের ক্লাসের,
সাপোজ লেকচার হচ্ছে মেডিসিনের একটা টপিকের, তুমি এই মোমেন্টে মেডিসিনই পড়ো, ওই টপিকটাই পড়ো, বাট তোমার বইটা থেকে পড়ো। ইউটিলাইজ দ্য টাইম, মেক দ্য বেস্ট ইউটিলাইজেশন অফ দিস টাইম। তাহলে এই টাইমে তুমি ওই টপিকটাই ভালো করে পড়ো, বই থেকে পড়ে নাও, তুমি তখন লেকচার কোলিড করতে একটু সুবিধা হবে। বাট বেসিক কথা হচ্ছে টাইমটাকে নষ্ট করতে দেওয়া যাবে না, ওই টাইমটাকে ইউজ করো। আচ্ছা, তাহলে লেকচারের টাইমে তোমাকে আসলে পড়তে হবে। তোমার সকাল 7টা থেকে বেলা 2:30 পর্যন্ত যদি লেকচার থাকে, এই টাইমের মধ্যে তুমি বের করো অ্যাটলিস্ট 2 ঘন্টা বা 3 ঘন্টা তুমি পড়বা, বা ওই লেকচারগুলো থেকে বেস্ট লেভেল আউটকাম যেন তোমার আসে। এটা ট্রু, দিনে 5টা লেকচার করে আসলে এনার্জি থাকে না। আমি নিজে যখন ফাইনাল ইয়ারে পড়তাম, শেষের 2টা লেকচার আসলে প্রচণ্ড কষ্ট হতো। সো আমি কখনোই বলবো না যে তুমি সবগুলো লেকচারের সমান মনোযোগ ধরে রাখতে পারবা, বাট প্রথম 2-3টা লেকচারের টাইম, এই টাইমটাকে ইউটিলাইজ করো। আমি জানি আমাদের কারিকুলাম কঠিন, সময় কঠিন, অনেক সমস্যা, বাট এর মধ্যে সার্ভাইভ করতে হবে। সো মেক দ্য বেস্ট ইউটিলাইজেশন অফ দ্য টাইম। এখানে আরও কিছু কথা আছে। তোমাদের এই যে ওয়ার্ড হয়, মনে করো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমাদের ওয়ার্ড ক্লাস হতো সকাল 9টা থেকে 11টা পর্যন্ত। এই সকাল 9টা থেকে 11টা পর্যন্ত মানেই 9টা থেকে 11টা না, ক্লাস শুরু হইতে হইতে 9টা 30 বা 9টা 40 বেজে যেত, এবং ক্লাস হয়তো বা 11টার আগে শেষ হয়ে যাচ্ছে। আবার 11টা থেকে 11টা 30 পর্যন্ত আমার একটা ব্রেক টাইম থাকতো। সো এই টাইমটাকে কীভাবে আমি ইউটিলাইজ করছি, আমি যেটা করতাম, আমি কাটায় 9টার সময় ওয়ার্ডে যাচ্ছি, এবং এই মোমেন্টে আমার যতগুলা বেড আছে, ঝটিকা সফরে ফাইলগুলা দেখতাম, ডায়াগনোসিস দেখতাম, কী কী ক্লিনিক্যাল ডায়াগনোসিস আছে, সেই অনুযায়ী কী কী ফাইন্ডিংস আছে চট করে দেখে নিতাম, শর্ট ক্লিনিক্যাল এক্সামিনেশন করে ছোট্ট কিছু কথা বলে একটা হিস্ট্রি নেওয়ার চেষ্টা করতাম খুব র্যাপিডভাবে। সো এইভাবে আমি যেটা করতাম, এই প্রথম আধা ঘন্টা সবাই আড্ডা মারতেছে, আমি পেশেন্ট দেখে ফেলতেছি আমার ওয়ার্ডে। এরকম এটা পেশেন্ট দেখা একটা অভ্যাসের ব্যাপার, তুমি 10 দিন দেখলে অটোমেটিক তোমার হাত চলে আসবে, তুমি খুব দ্রুত করতে পারবা। সো এই টাইমটা আমি এভাবে ইউটিলাইজ করছি। তারপরে যে আমার যে 9:30 থেকে হয়তো বা 11টা পর্যন্ত ক্লাস হচ্ছে, মনোযোগ দিয়ে ক্লাসটা করো। যদি এমন হয় ক্লাসটা বুঝতে কষ্ট হচ্ছে বা প্রপারলি ইউটিলাইজ হচ্ছে না, অনেক জায়গায় অনেক রকম প্রবলেম থাকে, ঠিক আছে, বাট ওয়ার্ডটা করতে হবে। ওয়ার্ড ফাইনাল ইয়ারে ভেরি ইম্পর্টেন্ট, বাট ফাইনাল ইয়ারে সত্যি কথা হচ্ছে অনেকগুলো ক্লাসই আসলে ভালো হয়, বাট ওয়ার্ড ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। এখন মনে করো তোমার ওয়ার্ড শেষ, এরপরে তোমার 11টা থেকে 11টা 30 পর্যন্ত মনে করো তোমার একটা ব্রেক টাইম। আমি বলতেছি না তুমি রোবট হয়ে যাও, বাট ট্রাই টু ইউজ দিস টাইম। একটা টপিক হলেও পড়ো, ওয়ার্ডে যেটা পড়ছে বা পড়াইছে এই আধা ঘন্টায় চট করে সাথে সাথে দেখে নাও, বেস্ট। খাবা না, নাস্তা করবা না, মেক ইট কুইক। অনেক সময় নিয়ে আড্ডা মেরে ওয়েস্ট করার দরকার নেই, টাইম ভেরি প্রেশিয়াস, 5th ইয়ারে টাইম ভেরি প্রেশিয়াস। তাহলে এরপরে তোমার হয়তো বা 11টা 30 থেকে 2টা 30 পর্যন্ত তোমার লেকচার। তাহলে এইখন তোমার যে লেকচার হচ্ছে, ট্রাই টু অ্যাটেন্ড এবং টাইমটাকে ইউজ করা। ক্লাস খুব ভালো হলে সেই ক্লাসটা ফলো করো, ক্লাস ভালো না হলে সেই টাইমটাকে ইউটিলাইজ করো, বেসিক হিসাব। তাহলে তুমি যদি এইভাবে করতে চাও, তুমি দেখবা ওয়ার্ডের পড়া তোমার এই কলেজ টাইমের মধ্যে তুমি পড়ে ফেলতে পারবা। অ্যাটলিস্ট এইটা চেষ্টা করো যে ওয়ার্ডে আজকে যা পড়াইলো সেটা আজকে ক্লাস শেষ হওয়ার আগে আমি শেষ করে ফেলবো, ওই টাইমের মধ্যে আমি পড়ে ফেলবো। এইভাবে যদি করো তাহলে ওয়ার্ডের পড়াটা ফাঁকা টাইমে পড়া লাগতেছে না। এইটা করো, লেকচার যা হচ্ছে টুকটুক করে পড়তে থাকো, দেখবা যে কিছু হলেও পড়া আগাইতেছে। এরপরে মনে করো যে তুমি বাসায় আসছো, তুমি রেস্ট নিছো, হলে আসছো, রুমে আসছো, রেস্ট নিছো। এখন তোমার হাতে মনে করো যে বাকি যে সময়টা আছে, এই সময়ের মধ্যে তোমার টার্গেট থাকবে যে প্রতিদিন মেডিসিনের এই টপিক পড়বো, সার্জারি এই টপিক পড়বো, গাইনি এই টপিক পড়বো, এইভাবে অল্প অল্প করে আগাবো। এই আগানোটা কীভাবে আগানো উচিত, আমি যেটা মনে করি তোমার কয়েকটা জিনিস কালেক্ট করতে হবে। একটা হচ্ছে কোশ্চেন ব্যাংক। তুমি যেই বোর্ডের আন্ডার আছো, ঢাকা বোর্ডের আন্ডার হলে ঢাকা বোর্ড, চট্টগ্রাম হলে চট্টগ্রাম, তোমাদের একটা কোশ্চেন ব্যাংক কালেক্ট করো। কোশ্চেন ব্যাংক থেকে মেডিসিন, সার্জারি, গাইনি কি কি কোশ্চেন লাস্ট 5 ইয়ার্সে আসছে, টপিকসগুলো যদি দেখো, দেখবে যে ঘুরে ফিরে সেম টপিক থেকেই বারবার কোশ্চেন আসে। সেম কোশ্চেন বারবার আসে এরকম না, বাট সেম টপিক থেকে আসে। যেমন 1 বছর হয়তো বা তোমার
হাইপোন্যাট্রিমিয়া থেকে কোশ্চেন আসছে, আরেক বছর বা হাইপোক্যালেমিয়া থেকে কোশ্চেন আসছে, বা আরেক বছর বা হাইপার ক্যালেমিয়া থেকে কোশ্চেন আসে। তুমি দেখবে যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থেকে সোডিয়াম পটাশিয়াম নিয়ে কোশ্চেন আসে। এভাবে তুমি যখন লাস্ট 5 ইয়ার্সের কোশ্চেন দেখবা, তুমি দেখবা যে মেডিসিনের যত কোশ্চেন ঘুরে ফিরে দেখবা 40 থেকে 50টা টপিক থেকে কোশ্চেনগুলো আসে। এই টপিকগুলোকে যদি আইডেন্টিফাই করতে পারো, এবার এই 50টা টপিক টার্গেট না হচ্ছে আমি এই 50টা টপিক পড়ে ফেলবো, তোমার আগে টার্গেট হবে এটা। যদি তুমি রিটেনের টপিক খুব ভালো করে তোমার পড়া হয়, ভাইভার 80% ওখানে শেষ। তুমি রিটেনের টপিক খুব ভালো করে পড়ো, তোমার ভাইভার টপিক সেখানেই 80% কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এইভাবে কোশ্চেন ব্যাংক কালেক্ট করো, মেডিসিন, সার্জারি, গাইনি, লাস্ট 5 ইয়ার্সে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে সেটা তুমি দেখো। ওই টপিক, আমি বলছি না কোশ্চেনটা পড়ো, আমি বলছি টপিকটা পড়ো। তাহলে তুমি দেখবা যে মেডিসিনে 40টা টপিক, সার্জারিতে 50টা টপিক, গাইনি অফসে 30টা টপিক, এরকম তুমি কয়েকটা টপিক পেলা, সব মিলে হয়তো বা তোমার সামনে 130টা টপিক হইলো। এবার এই 130টা টপিক তুমি পড়ে ফেলো। তাহলে এইভাবে তোমার অ্যাপ্রোচ হবে। আরেকটা জিনিস তোমাকে কালেক্ট করতে হবে, সেটা হচ্ছে কার্ড কোশ্চেন। কার্ড কোশ্চেন কি? আমাদের যেই ভাইভা হয় ফাইনাল প্রফে, সেই ভাইভাতে কার্ড কোশ্চেন থাকে। মেডিসিন, সার্জারি, গাইনি সব জায়গাতেই কার্ড কোশ্চেন থাকে। অনেক মেডিকেলে কার্ড কোশ্চেন পাওয়া যায়, প্রোভাইড করা হয়, অনেক মেডিকেলে প্রোভাইড করা হয় না। যেমন আমি যখন মিডফোর্ডে ছিলাম, গাইনি কার্ড কোশ্চেন অ্যাভেলেবল ছিল, ডিপার্টমেন্ট থেকেই দিয়ে দিছে। সার্জারি কার্ড কোশ্চেন অ্যাভেলেবল ছিল, ডিপার্টমেন্ট থেকেই দিয়ে দিচ্ছে, বাট মেডিসিন কার্ড কোশ্চেন আমাদেরকে দেওয়া হয়েছিল না। সো আমরা কী করছি, আমরা কার্ড কোশ্চেনগুলো আগে থেকে সলভ করেছি। আমি একটা ব্যাপার হচ্ছে, কার্ড কোশ্চেন দিয়ে ভাইভা শুরু হয়, কার্ড কোশ্চেনের মধ্যে ভাইভা শুরু হয়, কিন্তু ভাইভা শেষ হয় অনেক দূরে। তুমি কতটা পারতেছো তার উপর ডিপেন্ড করে, কিন্তু ভাইভা শুরু হবে কার্ড কোশ্চেন দিয়ে। সো তুমি যদি কার্ড কোশ্চেনগুলোর সলভ তোমার যদি পড়া থাকে, বা কোন কোন টপিক্স থেকে কোশ্চেনগুলো আসে সেই টপিক্সগুলো যদি তুমি পড়তে থাকো, তুমি ওইভাবে আগানো তোমার জন্য ইজি হবে। তাহলে তুমি কার্ড কালেক্ট করো, সেই কার্ডের কোশ্চেনগুলো যেই টপিক থেকে হচ্ছে সেই টপিকটা পড়ো, অ্যাটলিস্ট কার্ড কোশ্চেনটা যেন অ্যান্সার তোমার কাছে থাকে। তাহলে এইভাবে তুমি যখন আগাইতে থাকবা, তোমার পড়া আগাচ্ছে, এবং তুমি এখানে আবিষ্কার করবা তোমার রিটেনের কোশ্চেন আর কার্ডের কোশ্চেন ম্যাক্সিমাম জায়গায় মিলে যাচ্ছে, বা তোমার কাছে মনে হবে যে 80% আসলে সেম জিনিস, 80%। সো এইভাবে তোমার আগানো উচিত। যদি এমন হয় যে হ্যাঁ কোনো ডিপার্টমেন্ট কার্ড দিচ্ছে না, তখন কি করবা? তখন তোমার সিনিয়র যারা ইন্টার্নি করতেছে তাদের কাছে যাও, তাদেরকে বলো যে ভাইয়া আপনাদের ফাইনাল প্রফে কী কী কোশ্চেন আসছিল, কোন কোন টপিক থেকে কোশ্চেন আসছিল, আমাকে একটা ব্রিফ করেন। তাদের থেকে শোনো যে কোন কোন টপিক থেকে ফাইনাল প্রফের ভাইভাতে কোশ্চেনগুলো হয়। তুমি দেখবে যে ঘুরে ফিরে সেম টপিকগুলো থেকেই করে। সো ওই টপিকগুলো তুমি যদি খুব ফোকাস দিয়ে পড়ো, এইভাবে তোমার আগানো উচিত। তাহলে এইভাবে তুমি যখন আগাচ্ছ, তুমি সেই টপিকগুলো পড়তেছো যেটা তোমার এক্সামে লাগে। আমি এখানে এটা বলতেছি যে এক্সামে যা লাগে সেই টপিকটা পড়ো, বাট ওই টপিকটা তোমার পক্ষে যতটুকু সুন্দরভাবে পড়া সম্ভব তত সুন্দরভাবে পড়ো। মনে করো তোমার হাইপোন্যাট্রিমিয়া বা হাইপার ন্যাট্রিমিয়া থেকে তোমার কোশ্চেন আসে, তার মানে কি সোডিয়াম ইমব্যালেন্স তোমার কোশ্চেন আসে, তুমি সোডিয়াম ইমব্যালেন্সটা খুব সুন্দর করে পড়ো। আমি বলতেছি না সোডিয়াম ইমব্যালেন্সের 3টা কোশ্চেন পড়বা, বাকি কিছু পড়বা না। আমি বলতেছি সোডিয়াম থেকে কোশ্চেন আসে, তাহলে সোডিয়াম ইমব্যালেন্সটাকে তুমি খুব ভালো করে শেখো। পটাশিয়াম থেকে কোশ্চেন আসে, পটাশিয়াম ইমব্যালেন্স যা যা আছে খুব ভালো করে শেখো। তোমার কার্সিনোমা স্টোমাক থেকে কোশ্চেন আসে, কার্সিনোমা স্টোমাকের ব্যাপারে তোমার পক্ষে যতটুকু জানা সম্ভব তুমি সেই এফোর্টটা দাও। তো এইভাবে তোমার আগাও, তাহলে তুমি দেখবে যে তোমার রিটেন এবং ভাইবার অনেক কিছু কভার হয়ে যাবে। ফাইনাল প্রফে স্টুডেন্টরা সবচেয়ে বেশি ফেল করে কোথায়? সার্জারিতে সবচেয়ে বেশি ফেল করে শর্ট কেস, মেডিসিনে সবচেয়ে বেশি ফেল করে লং কেস, গাইনি অ্যান্ড অবস এখানে স্টুডেন্টরা সবচেয়ে বেশি ফেল করে ভাইভাতে। এটা আমি আমার মিডফোর্ডের আমার এক্সপিরিয়েন্স থেকে দেখছি, আমি প্রিপারেশন নিতে গিয়ে দেখছি কারা ফেল করছে, কেন ফেল করছে, এগুলো অ্যানালাইসিস করছে, আমার স্টুডেন্টদের দিকেও তাকাইছি, সব কিছু দেখে আমার কমন এখানে কেন ফেল হয় সেটা বুঝতে হবে। সবার আগে আসি শর্ট কেস, সার্জারি শর্ট কেস ফেল করার সবচেয়ে বড় কারণ ক্লিনিক্যাল এক্সামিনেশন সিকোয়েন্স ভুল হয়, ক্রস কোশ্চেন ভুল হয়। সবচেয়ে বড় কথা স্টুডেন্টরা অনেকে বোঝেই না। শর্ট কেসের জন্য একটা আলাদা থিওরিটিক্যাল প্রিপারেশন লাগে, যেটা অধিকাংশ স্টুডেন্টের থাকে না। তার হয়তো বা কিছু কমন প্রশ্ন, কমন অ্যান্সার মুখস্থ করে যায়, কিন্তু পরীক্ষার হলে এত প্রেশারে থাকে, এত নার্ভাস থাকে, হিট করতে পারে না ঠিকমতো, ফেল করে আসে। নার্ভাসনেসের কারণে এক্সামিনেশন ভুল করে ফেলে, সেখানে ফেল করে আসে। এটার উপায় কি? উপায় হচ্ছে শর্ট কেসের থিওরি খুব ভালো করে শিখতে হবে।
শর্ট কেস যেই টপিকের উপর হচ্ছে সেই টপিকের থিওরি। এখন মনে করো যে হাইড্রোসিল, তুমি হাইড্রোসিলের থিওরি পড়তেছো, আমি কিন্তু এই হাইড্রোসিলের থিওরির সাথে সাথে শর্ট কেসের একটা থিওরি আছে। শর্ট কেসের থিওরি বলতে আমি কী বোঝাচ্ছি, তুমি যখন ক্লিনিক্যাল এক্সামিনেশন করতেছো, কোন এক্সামিনেশন কেন করতেছো সেটার একটা কারণ আছে, সেটার একটা কনসেপ্ট আছে, ওই কনসেপ্টটা তোমাকে শিখতে হবে। শুধু এরকম না যে হাইড্রোসিলের থেকে তুমি হচ্ছে বেইলি লাভ থেকে যা আছে সব পড়ে ফেলছো, শুধু এইটুকু যথেষ্ট না। হাইড্রোসিলের একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন তুমি যে করবা, কোন সিকোয়েন্সে করবা, কেন ওই সিকোয়েন্সে করতে হবে, বা ওই পার্টিকুলার সিগনিফিকেন্স কী, এইটাও একটা থিওরি আছে। সো এইটা তোমাকে আলাদা করে শিখতে হবে এবং এক্সামিনেশন তোমাকে আসলে প্র্যাকটিস করতে হবে। এখন বলতে হবে ভাইয়া একটা হার্নিয়া পেশেন্ট এক্সামিন করা তো খুব ডিফিকাল্ট, হাইড্রোসিলের পেশেন্ট এক্সামিন করা খুব ডিফিকাল্ট, আলসারের পেশেন্ট সবসময় ওয়ার্ডে খুঁজে পাই না, কিভাবে করব। আমি এখানে একটা উদাহরণ দিয়ে বলি। জাস্ট আমি র্যান্ডমলি এরকম একটা কিছু একটা নিলাম। মনে করো যে আমি একটা হার্নিয়া এক্সামিন করব। আমি কি করতাম, আমার ছোটো ভাইটা বলতাম এদিকে আসো, বললাম যে তুমি এটা নিয়ে এভাবে দাঁড়াইছে, এটাকে আমি ধরে নিচ্ছি এটা আমার হার্নিয়া, ধরে নিচ্ছি এটা হচ্ছে হাইড্রোসিল। এবার আমি এইটাকে ডেমো সাজাই, এটার উপর এক্সামিন করে প্র্যাকটিস করে হাত পাকাইছি বা সিকোয়েন্সটা ঠিক করছি, যে ঠিক আছে একটা ডেমোর উপর প্র্যাকটিস। তুমি সরাসরি সার্জারিতে এই ক্লিনিক্যাল এক্সামিনেশনগুলো করতে পারতেছো না, তোমার এখানে ঘাটতি আছে বা সুযোগ কম, একটা ডেমো বানাও, একটা গ্লাভস কিনের মধ্যে পানি ফোলা একটা দড়ি দিয়ে তোমার এক বন্ধুর পাশে এখানে ঝুলাই দিয়ে এটা হাইড্রোসিল বানাও, ঝুলাই দিয়ে ওটা হার্নিয়া বানাও, তার উপরে তুমি এক্সামিন করো। প্রসিডিওর, সিকোয়েন্স, এটা তুমি বারবার করলে তোমার হাতে চলে আসবে। তোমার ক্লিনিক্যাল এক্সামিনেশন তুমি কী করতেছো, করার সময় তোমার হাতের মুভমেন্ট দেখে বোঝা যাবে তুমি এটা এক্সামিনেশন পারো নাকি পারো না। আজকে এই জায়গায় আসার পরে স্টুডেন্ট কেউ যখন ক্লিনিক্যাল এক্সামিনেশন করে দেখলেই বোঝা যায় যে ও ক্লিনিক্যাল এক্সামিনেশন পারে নাকি পারে না। সো ফাইনাল প্রফে যেটা হয়, এই জায়গাগুলোতে স্যাররা মার্ক করে, ওখানে নার্ভাসনেস থাকলে বা ভুল থাকলে নগদে ফেল হয়ে যায়। সো শর্ট কেসে স্পেশাল ফোকাস দিতে হবে। মেডিসিন লং কেস কেন খারাপ হয়? মেডিসিনের লং কেসের মনে করো 15টা টপিক আছে, অনেক মেডিকেলে 15, 20টা, 30টা টপিক দিবে, অ্যাকচুয়ালি হাতে গোনা 10টা টপিককেই 90% কভার হয়, বাকি 10% আলাদা কথা, বাট 90% সেম। সেই ঘুরে ফিরে টিউবারকুলোসিস, সিওপিডি, স্ট্রোক, ক্রনিক লিভার ডিজিজ, থ্যালাসেমিয়া, লিমফোমা, এইগুলাই সবচেয়ে বেশি দেয়, এইগুলাই 90%। সো মেডিসিনের লং কেসে কোথায় আটকায়? প্রেজেন্টেশন। কেস প্রেজেন্ট ঠিকমতো করতে পারে না, ক্রস কোশ্চেন করলে উত্তর দিতে পারে না, ওখানে ফেল হয়ে যায়। সো এই যে টপিক যেগুলো থেকে লং কেস আসে, 100তে 100 শেখো, 100তে 100 শিখতে হবে। যতটুকু এ সম্বন্ধে জানা সম্ভব সেটা জানতে হবে এবং প্রেজেন্ট করা শিখতে হবে। একটা হিস্ট্রি স্টুডেন্টরা কেন প্রেজেন্ট করতে পারে না? বিকজ তারা ক্লাসে হিস্ট্রি প্রেজেন্ট করে না, কীভাবে হিস্ট্রি লেখা উচিত সেটা ঠিকমতো পারে না, সেটা শেখে না, ওখানে ইফোর্ট দেয় না। এই জায়গায় ইফোর্ট দিতে হবে, একটা কেস প্রেজেন্ট করা শিখতে হবে। সো কেস প্রেজেন্টেশনে ঘাটতি থাকে, নলেজ গ্যাপ থাকে, ক্রস কোশ্চেনে আটকে যায়, সব মিলে ফেল হয়ে যায়। মেডিসিনে কি শর্ট কেসে ফেল হয় না? হয়, রিলেটিভলি কম, বাট মেডিসিনের শর্ট কেস পোলাপান ভালো পারে, কারণ মেডিসিনের এক্সামিনেশনের প্রচুর পেশেন্ট পাওয়া যায়, পোলাপান মোটামুটি প্র্যাকটিস করে হয়, বাট সার্জারিতে ওই এক্সামিনেশনের সুযোগটা কম, ওখানে ঘাটতি থেকে যায়। কিন্তু এখানে যে শর্ট কেসে কেউ ফেল করে না তা না, কিছু স্টুডেন্ট এখানেও ফেল করে, কিন্তু ওয়ার্ডে তোমাকে কন্টিনিউয়াসলি আসলে ইফোর্ট দিতে হবে এখানে। গাইনি অপসে ভাইভাতে কেন ফেল করে? গাইনি অপসে ভাইভাতে ফেল করার কারণ হচ্ছে সবচেয়ে অবহেলিত সাবজেক্ট গাইনি অপস। মেডিসিন সার্জারিতে হিউজ ইফোর্ট দেওয়া হয়, গাইনিতে ইফোর্ট একদমই দেওয়া হয় না, পরীক্ষার আগে কোনো রকমে পড়া হয়, ফলাফল কনসেপ্ট বিল্ড আপ থাকে না, পরীক্ষায় একটু প্যাচগোছ হলে ফেল হয়ে যায়। এটা সমাধান কি? পড়তে হবে। কেন কনসেপ্টে ঘাটতি হয়? বাবা তোমরা যদি গাইড পড়ো কোনো দিন কনসেপ্ট বিল্ড আপ হবে না। ফাইনাল ইয়ারে গাইড পড়ে কনসেপ্ট বিল্ড আপ করা কোনোভাবেই পসিবল না, অবশ্যই টেক্সট বই পড়তে হবে, টেক্সট বইয়ের কোনো বিকল্প নাই। তবে শুধু টেক্সট বই পড়া যথেষ্ট না, টেক্সট বই পড়তে হবে, ওই রোগীটা হসপিটাল থেকে দেখতে হবে। আমরা গাইনিতে গিয়ে ওয়ার্ডে দাঁড়ায় থাকতাম, কি বলে নিজেরাও লজ্জায় শুনতেছি না, রোগীও লজ্জায় বলতেছে না, এভাবে যেটা হয় শেখার জায়গাটা ঘাটতি থেকে থাকে। কিন্তু এখন এই ঘাটতি মেটানোর অনেক সুযোগ আছে, অনলাইনে হাজার ফ্রি ভিডিওস অ্যাভেলেবল। আমি পেইড কোর্সের কথাও বলছি না, ফ্রি। প্রত্যেকটা টপিক্সের কিছু না কিছু ফ্রি এলিমেন্ট, প্রত্যেকটা টপিকের কিছু না কিছু ফ্রি এলিমেন্ট
প্রেজেন্ট, এখন অ্যাভেলেবল। জাস্ট গুগলে সার্চ দাও, ইউটিউবে সার্চ দাও, কিছু না কিছু পাবা। চ্যাট জিপিটি চলে আসছে। আমি যখন ফাইনাল ইয়ারে পড়তাম তখন তো চ্যাট জিপিটি ছিল না। চ্যাট জিপিটি আসছে তো আমি ক্লাস নিচ্ছি কবে, এই মোমেন্ট থেকে জাস্ট 1 বছর আগে মনে হয় চ্যাট জিপিটি আসছে, না 1.5 বছর আগে চ্যাট জিপিটি আসছে। সো নতুন নতুন টেকনোলজিগুলোকে ইউজ করা শেখো। আচ্ছা, এখানে আরও কিছু কথা আছে। তোমাদেরকে কিছু এক্সট্রা কাজ করতে হবে। এক্সট্রা কাজ কি? অ্যাডমিশন করতে হবে। হসপিটালের অ্যাডমিশন বেশি না, মেডিসিনে অ্যাডমিশন করবা 10টা, সার্জারি অ্যাডমিশন করবা 10টা, গাইনি অ্যাডমিশন করবা 10টা। অ্যাডমিশনে সারাদিন থাকতে হবে সেটাও আমি বলতেছি না, আমি বলতেছি যে অ্যাডমিশনের পিক মোমেন্ট, পিক টাইম বা এরকম একটা টাইমে যাও, 3 থেকে 4 ঘন্টা থাকো, তোমার ইন্টার্ন যে ভাই রিসিভ করতেছে তার সাথে থাকো, তার সাথে একটু ভলেন্টিয়ার হিসেবে কাজ করো, রোগীগুলো রিসিভ হচ্ছে তখন দেখো, তখন তুমি ফার্স্ট হ্যান্ডে রোগী দেখবা, ফার্স্ট হ্যান্ডে খুব ভালো বুঝতে পারবা। এই অ্যাডমিশনগুলো করা হলে যেটা হয় সেটা হচ্ছে পেশেন্টের প্রেজেন্টেশন খুব ভালোভাবে শেখা যায়, পেশেন্টের প্রেজেন্টেশন খুব ভালোভাবে বোঝা যায় এবং খুব ভালো করে তখন তোমার এটা অটোমেটিক, তুমি দেখবা যে আসলে ক্লিনিক্যাল সেগমেন্টে যখন তুমি চলে আসবা, যা দেখতেছো সেটাই বইতে লেখা, সেটার এক্সপ্লানেশন সহ লেখা। সো ওয়ার্ডে পেশেন্ট দেখতে হবে। যদি কেউ মনে করো যে আমি খালি বই পড়বো, পেশেন্ট কম দেখবো, হবে না। শুধু পেশেন্ট দেখবা, বই পড়বা না, তাতেও হবে না, দুইটার কম্বিনেশন লাগবে। সো এই টাইমটা তোমাকে দিতে হবে, এই টাইমটার দেওয়ার কোনো বিকল্প নাই। এক্সট্রা আরও কিছু কথা বলতে হবে, সেটা হচ্ছে ইসিজি, এক্স রে, এগুলা শিখতে হবে। ইসিজি, এক্স রে এমন একটা জিনিস যেটা মেডিসিন, সার্জারি, গাইনি তুমি যেখানে যাও না কেন তোমাকে অবশ্যই লাগবে। তুমি ইসিজি পারো না, এক্স রে পারো না, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল অ্যাট অল, কোনোভাবে এটা অ্যাকসেপ্টেবল না। সো এটা শিখতে কি আসলে অনেক সময় লাগে? উত্তর হচ্ছে অনেক সময় লাগে এবং অল্প সময় লাগে, দুইভাবে সম্ভব। যদি তোমার একটা প্রপার টিচার থাকে, ইফ ইউ হ্যাভ এ মেন্টর, ইফ ইউ হ্যাভ এ টিচার যে তোমাকে হাতে ধরে শেখাই দিচ্ছে, 2 দিন 3 দিন মোর দ্যান এনাফ। এক্স রেও সেম, 2 দিন 3 দিন মোর দ্যান এনাফ। এক্স রে শেখার ক্ষেত্রে আমার কিছু কথা আছে। অনেকে করে কি, মনে করে যে এই এক্স রে মানে নিউমোনিয়া, এই এক্স রে মানে তোমার কি কার্সিনোমা, এই এক্স রে মানে এই এক্স রে মানে একটা এক্স রে দেখবো, মুখস্থ করবো, হুবহু এটাই আসবে, এটাই। এভাবে এক্স রে হয় না। আমি তোমাদেরকে এখনই দেখাবো যে এই কনসেপ্টটা কেন ভুল। আচ্ছা, এখান থেকে আমি লিভ করি। সো এখানে আসি। সো আমি তোমাদেরকে এখানে প্রথমে একটা নিউমোনিয়ার এক্স রে দেখাই। নিউমোনিয়া, সো নিউমোনিয়ার কিছু এক্স রে, আচ্ছা এখানে আগে এক্স রে লিখে নিতে হবে। আচ্ছা, এখন মনে করো এইখানে একটা এক্স রে, ছবিটা আসুক, ওপেন ইমেজ, ইমেজটা কি আসতেছে? আচ্ছা, এখানে এই ছবিটা দেখো, তুমি এখানে কি দেখতেছো? এই জায়গাটা একটা সাদা হয়ে আছে, তাই তো? এটা একটা কনসোলিডেশন আছে, এখন আমি তোমার আরেকটা জিনিস দেখাই। এখন তোমার আমি দেখাবো সিএ লাং এক্স রে। আচ্ছা, এখন তুমি দেখো, এটা দেখো, এখানেও তুমি দেখো একটা কনসোলিডেশন আছে, এখানেও একটা কনসোলিডেশন, এখানেও একটা কনসোলিডেশন। আপাতত কি এমন পার্থক্য আছে? এটা সাইজে একটু বড়, এটা সাইজে একটু ছোট, দ্যাটস ইট। বাট এখানেও একটা সাদা দাগ, এখানেও একটা সাদা দাগ। ভাই, এক্স রেতে খেলাটাই হচ্ছে সাদা কালোর খেলা। যদি মনে করো যে প্রত্যেকটা জায়গায় এক্স রেতে একটা সিঙ্গেল প্যাটার্ন জাস্ট দেখেই মুখস্থ বলে দিব, কিছু জায়গায় ঠিক আছে, সব জায়গায় না। যেমন মনে করো যে নিউমোনিয়া দেখাইলাম, তোমাদের আরো খেলাই। মনে করো টিবি এক্স রে, এখন মনে করো টিবির এক্স রে দেখাই তোমাদেরকে, কই গেল? একটা ইয়ে দেখাই, এগুলো তো সব মিলিয়ারি টিভি দেখাইতেছে। মনে করো এই যে এটা, ঠিক আছে? এবারে এই ছবিটা দেখো,
এখন দেখো এখানেও দেখো এখানে একটা কনসলিডেশন আছে। এখন এটাকে আসলে নিউমোনিয়ার জন্য নাকি টিবির জন্য নাকি ক্যান্সারের জন্য জাস্ট এইটা থেকে বলা যায় না, কখনোই বলা যায় না। আমি একটা পেশেন্টের কিচ্ছু জানি না, জাস্ট একটা এক্সরে পাইছি, আমি খালি এইটুকু বলবো ভাই এখানে একটা কনসলিডেশন আছে, রাইট সাইডে আপার জোনে একটা কনসলিডেশন আছে, আমি সর্বোচ্চ এটুকু বলতে পারবো। তাহলে এটা আসলে টিবি না নিউমোনিয়া নাকি ক্যান্সার কেমনে বুঝি? হিস্ট্রি ইজ সাজেস্টিভ, হিস্ট্রি থেকে আমরা আইডিয়া করতে পারি। পেশেন্টের আদার্স আরও অনেকগুলো ফাইন্ডিংস থাকে, সেগুলা থেকে আমরা চিন্তা করি, আরও ইনভেস্টিগেশন দেওয়া হয়, সেখান থেকে আমরা ধরতে পারি। মানে একটা সব কিছু মিলে অনেকগুলো ইনফরমেশনকে গ্যাদার করে প্রসেসিং করে একটা সমাধানে আসি। যেমন জিনিসটা কিভাবে কাজ করে আমি তোমাদেরকে এখন দেখাই। আমরা আবার হোয়াইট বোর্ডে যাই। সো এখন মনে করো কোন একটা পেশেন্টের হিস্ট্রি হচ্ছে তার কাশি, কয়দিন ধরে? 5 দিন ধরে। তার কি সমস্যা? তার ফিভার আছে, কয়দিন ধরে? 5 দিন ধরে। তার স্পুটাম আছে, কয়দিন ধরে? 3 দিন ধরে। তাহলে এরকম একটা শর্ট হিস্ট্রি আমি পাচ্ছি। এখন এই হিস্ট্রির সাথে সাথে আমি একটা এক্সরে পাইছি, এক্সরেতে পাইছি একটা কনসলিডেশন। এই ইনফরমেশন দেখে আমার মনে হচ্ছে এটা নিউমোনিয়া হইতে পারে, এক্সরে পাইছি, কনসলিডেশন পাইছি, তখন মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে এটা আসলেই নিউমোনিয়া। আবার মনে করো যে কাহিনী পাল্টাই দিই, পেশেন্টের প্রেজেন্টেশন কি? পেশেন্টের প্রেজেন্টেশন হচ্ছে তার 1 মাস ধরে তার গায়ে জ্বর জ্বর একটা ভাব, মাইল্ড ফিভার, কাশি আছে, ওইভাবে স্পুটাম ওরকম কিছু নাই। হ্যাঁ, তার মনে হচ্ছে একটু ওয়েট লস হচ্ছে, তার একটু অ্যানোরেক্সিয়া আছে। তাহলে এরকম একটা সিনারিও আসছে এবং তখন আমি একটা এক্সরে পেয়েছি যেখানে কনসলিডেশন আসছে, আমি বলবো এটা টিবি, আমি বলবো এটা টিবি। আবার আরেকটা সিনারিও বলি, একটা পেশেন্ট মনে করো স্মোকার, ধুমায় সিগারেট খায়, ঠিক আছে? একটা পেশেন্ট স্মোকার ধুমায় সিগারেট খায়, তার লাস্ট 1 মাস ধরে ব্যাপক ওজন কমে গেছে, 10-15 কেজি ওজন কমে গেছে, ক্যাকেকটিক বডি হয়ে গেছে এবং তার কাশি আছে, কাশির সাথে অনেক সময় রক্ত যায় বা স্পুটাম যায়। এখন আমি তার একটা এক্সরে করছি, এক্সরে করে কনসলিডেশন পাইছি, আমি বলবো এটা কার্সিনোমা লাং। কিন্তু 3টা জায়গাতেই কনসলিডেশনই থাকবে। তাহলে দেখো আমি আসলে এখানে একটা হিস্ট্রি পাচ্ছি, হিস্ট্রিটা সাজেস্টিভ, এখানে আরও ক্লিনিক্যাল ফাইন্ডিংস থাকবে, সেই ক্লিনিক্যাল ফাইন্ডিংস এবং এক্সরে সব কিছু মিলায়ে আমি একটা ডায়াগনোসিস বলি। তুমি যখন মনে করো যে ভাই আমি একটা এক্সরে ফিল্ম দেখে কোনো ইনফরমেশন নাই ডাইরেক্ট বলে দিব এটা ক্যান্সার, এটা এই এটা সেই, এভাবে রেডিওলজি কাজ করে না। কিছু কিছু জায়গায় কিছু প্যাটার্ন আছে সত্য, কিন্তু সব জায়গায় না। সো রেডিওলজি শিখতে গেলে সবচেয়ে আগে যেটা লাগবে ওই টপিকের থিওরিটা খুব ভালো করে শেখো। তুমি নিউমোনিয়ার থিওরি জানো, এরপরে তুমি নিউমোনিয়ার এক্সরেটা পড়ো। তুমি টিউবারকুলোসিসের থিওরি জানো, এরপরে তুমি টিউবারকুলোসিসের এক্সরেটা দেখো। হিসাবটা হবে এইভাবে। তাহলে তোমাকে থিওরির সাথে সাথে রেডিওলজিটা শিখতে হবে। সো আলাদা করে জাস্ট 10টা এক্সরে দেখে মুখস্থ করলাম, এভাবে কোনো দিন পারবা না, বা কিছু পারবা না। সিস্টেমটা আসলে হচ্ছে টপিকটা ভালো করে শিখতে হবে, তখন তুমি এটাকে মিলাবা, এভাবে আগাইতে হবে। ইসিজির ক্ষেত্রে হিসাবটা একটু ডিফারেন্ট। ইসিজির ক্ষেত্রে আমার কথা হলো কার্ডিওলজি শুরু করার আগে ইসিজি শিখে নিতে হবে। কার্ডিওলজির টপিকস বুঝতে গেলে জায়গায় জায়গায় দেখবা ইসিজির কথা বলতেছে, উইদাউট ইসিজি সম্ভব না। তাহলে কার্ডিওলজি শুরু করতে গেলে সবার আগে ইসিজি শিখতে হবে। ইসিজি শেখার ব্যাপারটা কেমন? ইসিজি শেখার জন্য তোমাকে প্রথমে এটা বুঝতে হবে ইসিজির বেসিক কি, বেসিক ওয়েভ ফরমেশন কি, হাবিজাবি বেসিক থিওরিটা শিখতে হবে। তারপরে বিভিন্ন ডিজিজ কন্ডিশনে ইসিজির কি কি প্যাটার্ন আসে সেগুলো তোমাকে শিখতে হবে। ইসিজিটা আগে শিখবা, তারপরে তুমি কার্ডিওলজি পড়বা। সো ইসিজি তাহলে এভাবে সবার আগে বেসিক শিখতে হবে। এখানেও কথা আছে, তুমি যদি মনে করো যে ইসিজিতে খালি প্যাটার্ন মুখস্থ করবো, কোনো দিন ইসিজি ভালো করে পারবে না। তোমাদের একটা কাহিনী বলি, মনে করো কোন একটা পেশেন্টের মায়োকার্ডিয়াল ইনফার্কশন আছে, এখানে তুমি কি পাবা? এসটি এলিভেশন পাবা, এখানে কি পাবা? প্যাথোলজিক্যাল কিউএফ পাবা, এখানে কি পাবা? টি ইনভার্সন পাবা।
তাই তো? শুরুর দিকে এসটি এলিভেশন থাকে, টি ইনভার্সন থাকে, কিউ ওয়েভ আসতে একটু দেরি হয়। নর্মালি একটা পেশেন্টের এমআই হওয়ার সাথে সাথে কিউ ওয়েভ আসে না, অ্যাটলিস্ট 12 ঘন্টা সময় লাগে বা এর আশেপাশে সময় লাগে। সো মনে করো একটা পেশেন্টের এমআই হয়েছে, 4 ঘন্টার মাথায় তুমি যদি ইসিজি করো, তুমি শিওর থাকো কিউ ওয়েভ এখানে তুমি পাবা না, বা থাকলেও খুব ছোট, বাট এসটি এলিভেশন পাবা, টি ইনভার্সন পাবা যদি এসটি এলিভেটেড এমআই হয়। মজার জিনিস তোমাকে দেখাই, যদি কোনো পেশেন্টের অ্যাকিউট পেরিকার্ডাইটিস হয়, যদি কোনো পেশেন্টের অ্যাকিউট পেরিকার্ডাইটিস হয়, এখানেও তুমি এসটি এলিভেশন পাবা, এখানেও তুমি টি ইনভার্সন পাবা। তাহলে এখন তুমি আমারে বলো, দুইটা জায়গায় তো ফিচার সেম, কেমনে মুখস্থ করবা? আবার অনেক পেশেন্ট আছে শুধু টি ইনভার্সন নিয়ে তোমার কাছে আসবে, আর কিচ্ছু নাই। এমআইও হইতে পারে, নন এসটি এলিভেটেড এমআইও হইতে পারে, সেটা ইসকেমিক হার্ট ডিজিজও হইতে পারে, নর্মাল ভ্যারিয়েন্টও হইতে পারে। যেমন ফিমেল পেশেন্টের ক্ষেত্রে V1 V2 টি ইনভার্সন থাকতেই পারে, নর্মাল ভ্যারিয়েন্ট। সো ইসিজি জাস্ট এরকম না যে তুমি খালি প্যাটার্ন মুখস্থ করলা, প্যাটার্ন মুখস্থ করে বসাই দিলা। দিস ইজ নট হাউ ইট ইজ লার্নড। এটা এইভাবে আসলে শেখার জিনিস না, তোমাকে থিওরিটা আগে শিখতে হবে, তখন তুমি এটা বুঝতে পারবা যে এখানে পার্থক্য আছে। যেমন অ্যাকিউট পেরিকার্ডাইটিস, এখানে এগুলার পাশাপাশি পিআর ডিপ্রেশন থাকবে। আবার শুধু পিআর ডিপ্রেশন যে থাকবে তা না, এই এসটি এলিভেশনের একটা নেচার আছে, এটা সাধারণত একটা কনকেভ শেপ, কনকেভিটি আপওয়ার্ডস এরকম একটা শেপ আসবে, একটা চেয়ারের মতো একটা লুকিং আসে, যেটা আমাদের এসটি এলিভেটেড এমআইতে একটু শেপটা একটু ডিফারেন্ট। সো এই প্যাটার্ন জাস্ট মুখস্থ করলেই হবে না, তোমাকে ওয়েভটা কীরকম সেটা চিনতে হবে। সো থিওরিটা ভালো করে জানতে হবে, থিওরি জানার কোনো বিকল্প নাই, কনসেপ্টটা শিখতে হবে। কনসেপ্ট শিখলে ইট উইল বি ইজি, আদারওয়াইজ তুমি খালি প্যাটার্ন মুখস্থ করতেছো কিন্তু মেলাইতে পারবে না, ধরে ধরে শিখতে হবে। সো ইসিজি তোমাকে শিখতে হবে, ইসিজি শেখার পরে কার্ডিওলজি শেখা সহজ হবে। উইদাউট ইসিজি নলেজ কার্ডিওলজি অনেক জায়গায় আটকে যাবা, অনেক জায়গায় বুঝতে সমস্যা হবে, অনেক জায়গায় এমনও হবে তুমি বুঝতেই পারো না যে তুমি একটা জিনিস বোঝো নাই। মানে আমার কথাটা বোঝো, তুমি বুঝতেই পারো নাই যে তুমি জিনিসটা বোঝো নাই, তোমার মনে হচ্ছে আমি তো শিখে গেছি কিন্তু তোমার ল্যাকিংস থেকে গেছে যেটা তুমি টের পাও নাই। সো এই জিনিসগুলোতে তোমার টাইম দিতে হবে। তাহলে দেখো তোমাকে কত কিছু শিখতে হচ্ছে, আবার অ্যালাইডের হাবিজাবি তো আছেই। সো তোমার যেটা করা উচিত, একটা রুটিন বানাও, প্রত্যেক দিন কিছু না কিছু পড়ো, এবং এই এক্সামকে ফোকাস রাখো যে আমার এক্সামের টপিকস এইগুলো, এই টপিকগুলো আমি আগে শেষ করব। আমাকে অসংখ্য স্টুডেন্ট মেসেজ দেয়, ভাইয়া ফাইনাল ইয়ারে কীভাবে এফসিপিসির জন্য পড়বো, ভাইয়া ফাইনাল ইয়ারে কীভাবে এমআরসিপির জন্য পড়বো। ফাইনাল ইয়ারে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য এক্সট্রা প্রিপারেশন নেওয়ার কোনো দরকার নাই। তুমি এখন এমবিবিএস কারিকুলামকে খুব ভালো করে শেখো, এই খুব ভালো করে এমবিবিএস কারিকুলামকে শেখো, যখন তোমার ফাইনাল প্রফ পাস হয়ে যাবে তখন তুমি পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য পড়া শুরু করো, সমস্যা নাই। কিন্তু এমবিবিএস লাইফে এমবিবিএসটাকে খুব ভালো করে শেখো, তুমি দেখবে এই ভালো করে শেখাটাই তোমার পরে কাজে দিবে। আগায় থাকার জন্য এক্সট্রা ইফোর্ট যদি দিতে হয়, তোমার কারিকুলামের যে টপিকস সেখানে তুমি এক্সট্রা ইফোর্ট দাও, এটাই ভালো করে শেখো। এটা ভালো করে শেখাই অনেক চ্যালেঞ্জিং, এটা করতে গিয়ে তোমার সময় তুমি মিলাইতে পারবে না, তুমি দেখবা যে এরপরও চাপাচাপি হয়ে যাচ্ছে, টানাটানি হয়ে যাচ্ছে। বাট ফাইনাল প্রফের আগে বিশাল বড় সিলেবাস বাকি থাকার থেকে অল্প সিলেবাস বাকি থাকা সহজ, তখন প্রিপারেশনটা ইজি হয়। ফাইনাল প্রশ্নে একটা কথা বলি, আগে এক্সামের আগে 10 দিন 7 দিন গ্যাপ থাকতো, এখন 2 দিন 3 দিন গ্যাপে পরীক্ষা হয়। আমি নিজে যখন ফাইনাল প্রফ দিছি আমার লিটেনের মাঝে কোনো গ্যাপ ছিল না, আমার মেডিসিন পেপার 1 মেডিসিন পেপার 2 মাঝখানে কোনো গ্যাপ নাই, সার্জারি পেপার 1 সার্জারি পেপার 2 মাঝখানে কোনো গ্যাপ নাই, গাইনি পেপার 1 গাইনি পেপার 2 মাঝখানে কোনো গ্যাপ নাই, এইভাবে আমি পরীক্ষা দিছি। ভাইভা যখন দিছি 2 দিন 3 দিনের গ্যাপে পরীক্ষা দিছি। সো কীভাবে 2 দিন 3 দিনে পুরো সিলেবাস কভার করা সম্ভব না, রেসিডুয়াল নলেজ দিয়ে পরীক্ষা দিতে হয়, এতেই অনেক কষ্ট হয়েছে। কিন্তু যদি তোমার এরকম সময় পরীক্ষার আগে তোমার পড়া বাকি আছে, এভাবে তুমি কোনো দিন পারবা না। সো ফাইনাল ইয়ারে এমনভাবে পড়তে হবে, এক্সামের টপিকগুলোকেই খুব ভালো করে শেখো। তুমি মেডিসিনে ক্যারিয়ার করতে চাও, ফাইনাল প্রফ পাস করো, এরপর তুমি ডিভিশন পড়া শুরু করো পুরাটা। তুমি এমআরসিপি দিতে চাও, এমআরসিপির জন্য পড়া শুরু করো, সমস্যা নেই। তুমি সার্জারিতে যেতে চাও, তুমি ফাইনাল প্রফ শেষ করার পরে তুমি এই পাথ হইতে আসো। আমার কথা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশনের পাথ হয়ে শুরু হবে ফাইনাল প্রফ পাস করার পরে, নট বিফোর দ্যাট। এমবিবিএস লেভেলে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য কীভাবে আগাবা, এমবিবিএস কারিকুলামটাকেই খুব ভালো করে শেখো। এই মূল নীতি যদি ধরে রাখতে পারো,
এটাই সবচেয়ে স্মার্ট অ্যাপ্রোচ হবে। তাড়াহুড়ো করার কিছু নাই, কোনোভাবেই কারো পক্ষে আমি এমবিবিএস কারিকুলামও শেষ করবো, পুরো ডিভিশন পড়বো, এটা প্র্যাকটিক্যাল না। পুরো ডিভিশন পড়তে অনেক সময় লাগবে, এটা একদিন 2 দিনের ব্যাপার না। তুমি অনেক কিছু পড়ে ফেলতে পারবা, কিন্তু পুরোটা শেষ করতে যদি চাও, তুমি দেখবে তোমার মেডিসিন পড়া হয়েছে, মেডিসিনে জাহাজ হয়ে বসে আছো, সার্জারি গাইনি অনেক কিছু বাকি আছে। তো তুমি মেডিসিনে অনার্স পাইলা, সার্জারিতে ফেল করলা, তোমার লাভ কী হলো? তোমার লস হয়ে গেছে এটা। সো ওইভাবে অ্যাপ্রোচ করা যাবে না, অ্যাপ্রোচটা হইতে হবে রিয়েলিস্টিক। তাহলে এইভাবে তোমাদের আগানো উচিত। সো মোটামুটি অনেকগুলো কথা বলে ফেলছি, সংক্ষেপের কথা আমার মনে হয় বেসিক পরামর্শ হয়ে গেছে। একটা জিনিস মাথায় রাখবা, রোগী দেখার কোনো বিকল্প নাই, অবশ্যই রোগী দেখতে হবে, অ্যাডমিশনে থাকতে হবে, ওয়ার্ডে রোগী দেখতে হবে, চেষ্টা করবা যত বেশি রোগী দেখা সম্ভব, যত বেশি ক্লিনিক্যাল এক্সামিনেশন করা সম্ভব, যত বেশি হিস্ট্রি নেওয়া সম্ভব, এত কিছু করতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, ইফোর্ট দিলেই সম্ভব। এত কিছুর পরেও আমি বলবো যে তুমি যদি টাইমের বেস্ট ইউটিলাইজেশন করতে পারো, ইনশাল্লাহ তুমি পারবা। এখানে তোমাকে কয়েকটা জায়গায় স্যাক্রিফাইস করতে হবে। তুমি সোশ্যাল মিডিয়াতে কম সময় দাও, তুমি আজাইরা সময় কম দাও, সময় কম নষ্ট করো, বা চেষ্টা করো সময় যত কম নষ্ট করা যায়, এবং মেক দ্য বেস্ট ইউটিলাইজেশন অফ দ্য টাইম। ইনশাল্লাহ তুমি পারবা। সবাইকে ধন্যবাদ।